আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের ঘটনায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জনের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের বিজিবি হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থী এবং সাধারণ রোগীদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের জানান, যারা এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা সবাই শঙ্কামুক্ত। এই হাসপাতাল সহ অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের পাশে সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে, আর আপনারা এগারোর জন্য দোয়া করবেন। আর আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচিত, তারা ফোন করে দিলে ওই পেশেন্ট একটু ভালোভাবে থাকেন, ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বনানী কার্যালয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। তার এই কার্যালয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা পাওয়া গেছে বলে জানা গেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, অভিযান সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? জসিন্তা, আমি এখন বনানীর সেই বহুতল ভবন প্রিয় প্রাঙ্গণের সামনে আছি। এই ভবনটির ৬ তলায় মূলত হামিদ গ্রুপের যেই অফিসটি, সেই অফিসে অভিযান চালানো হয়েছে গত থেকেই। সেখানে এই অভিযানটি শুরু হয়েছে এবং এখন আমরা জানতে পেরেছি যে এখনো ভিতরে অভিযান কার্যক্রমটি এখনো হচ্ছে এবং সেখানে বেশ কিছু ভল্ট পাওয়া গেছে, যে ভল্টগুলো আসলে সহজে খোলা যাচ্ছিল না। ফলে সেই ভল্ট ভাঙার জন্য ফায়ার সার্ভিসের কর্মীদেরকে খোঁজ দেওয়া হয়েছে। তারা এসেছেন, তারা সেই ভল্টগুলোকে দেখে শুনে সেগুলোকে ভাঙার চেষ্টা করছেন। আর এর আগে আমরা জানতে পেরেছি যে এই অফিসের বেশ কয়েকটি কক্ষ থেকে বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। আর টাকার পরিমাণটি ৩ লাখের কিছুটা বেশি এবং এর সাথে বেশ কিছু বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে। বিভিন্ন দেশের মুদ্রা, সেখানে লিরা, পাউন্ড, ডলার থেকে শুরু করে বেশ কয়েকটি দেশের মুদ্রা আমরা পাওয়া গেছে বলে আমরা শুনতে পেরেছি। আর আজকে ভোর 4:30 থেকে মূলত এইখানে অভিযানটি শুরু হয়, যেখানে একই সাথে সেনাবাহিনী, এখানকার ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা উপস্থিত ছিলেন। তবে একটি অভিযোগ পাওয়া গিয়েছে যে যখন থেকে আসলে খোঁজ পাওয়া গেল যে এখানে কিছু টাকা পয়সা রাখা আছে, তো তখন থেকে আসলে পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে তারা মূলত ভল্ট ভাঙতে বা অভিযান চালানো শুরু করতে তারা একটু দেরি করছিলেন, গড়িমসি করছিলেন। পরে সকাল 10টা থেকে মূলত অভিযানটি শুরু হয়, যদিও একদম আজকে ভোর 4:30 থেকে এখানে অবস্থান নিয়েছিলেন সমন্বয়ক এবং একই সাথে গণ অধিকার পরিষদের ভিপি নূর। তো আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখনো ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট তারা উপস্থিত আছেন। তারা এখনো এই বিল্ডিংটিতে আসলে কি কি আছে আর কি কি ডকুমেন্ট আছে বা এখানে কোনো ধরনের সম্পদ রাখা বা লুকায়িত আছে কিনা সেগুলো তারা এখন যাচাই বাছাই করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম নসরুল হামিদের কার্যালয়ে অভিযানের খবর। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে। বিগত সময়ে আন্দোলন করতে গিয়ে সংগঠনের অসংখ্য নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বলে উল্লেখ করেন ছাত্রদলের নেতারা। ভয়ভীতি উপেক্ষা করে অতীতের মতো এবারও তারা পূর্ণ শক্তি দিয়ে ছাত্র জনতার সাথে শেখ হাসিনার পতনের আন্দোলনে মাঠে ছিল বলে দাবি করে ছাত্রদল। সংগঠনের সভাপতি বলেন, ছাত্রদের অধিকার আদায়ের জন্য সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। যারা গুরুতর আহত ছিল, আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি যতটুকু সম্ভব, হয়তো বা সবসময় তো আপনারা মিডিয়া থাকে না, তবুও আপনারা অনেকগুলো প্রচারও করেছেন। আমরা আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। অবগত করছি, এখনও বেশ কিছু সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই রয়েছে, ছাত্র দলের
এখনো অধিক উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতারা ঢাকা মেডিকেল কলেজ পঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে। পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান পাপন। সভাপতি হিসেবে পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সচিবালয়ে চলছে বিসিবির জরুরি সভা। সভার শুরুতেই সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। 12 বছর দায়িত্ব পালনের পর ইমেইলের মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বোর্ড সভায় উপস্থিত আছেন আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু, খালেদ মাহমুদ সুজন সহ আরও পরিচালকগণ। বিগত কয়েক বছরে সহ সভাপতির পদ খালি থাকলেও এবার দায়িত্ব পেতে পারেন 2 জন পরিচালক। সচিবালয়ে চলছে বিসিবির জরুরি সভা। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। কুশল, বিসিবির জরুরি সভা চলছে সেটি আমরা জানতে পেরেছি। আপনার কাছে সম্পর্কিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপন ইমেলের মাধ্যমে আপনি বলছিলেন যে তিনি পদত্যাগ করেছেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে কোটা রয়েছে সেখান থেকে 2 জন নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন, তার মধ্যে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। এদের মধ্যে থেকে ফারুক আহমেদকে কিন্তু এখন কিছুক্ষণ আগেই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা জানি যে ফারুক আহমেদ বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন এবং সাবেক প্রধান নির্বাচক ছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক অধিনায়ক বোর্ড সভাপতি দায়িত্ব পেলেন, যেটি অবশ্যই ইতিহাসের অংশ। আমরা জানি যে ফারুক আহমেদ 1988 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় এবং 1999 সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি পরিচিত মুখ ছিলেন। 1990 সালে বিশ্বকাপেও কিন্তু তিনি অংশ নিয়েছিলেন এবং ফারুক আহমেদ কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন যে তিনি জানিয়েছেন যে বিসিবির যে প্রোটোকল সে অনুযায়ী তিনি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেখানে তিনি কথা বলবেন এবং 3টার সময় বিকেল 3টায় তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং তার যে পরিকল্পনা রয়েছে এখানে আসলে বিষয়টি জানিয়ে রাখি যে তিনি বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর বোর্ড তিনি ঢেলে সাজানোর পরিকল্পনা অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি, কিন্তু সচিবালয়ের যে এখানে বোর্ড সভাটি হয়েছে সেখানে কিন্তু বিসিবির প্রোটোকল অনুযায়ী তার অফিসিয়াল কথা বলার কোনো এখতিয়ার নেই। সেই অনুযায়ী আমরা জানি যে বিসিবিতে তিনি বলেছেন যে আলোচনাগুলো হতে যাচ্ছে। আমরা দেখেছি যে বোর্ড পরিচালকদের মধ্যে অনেকেই কিন্তু অনুপস্থিত। কিছুদিন আগে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর পরিচালক যারা ছিলেন সরকার ক্ষমতাসীন সরকার দলীয় যে কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন, অনেকেই দেশের বাইরে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই সভায় অনেকেও অনুপস্থিত ছিলেন। সেই পরিবর্তে আমরা দেখেছি যে 9 জন পরিচালক এখানে উপস্থিত ছিলেন, তার মধ্যে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনামদের আমরা দেখেছি এবং উপস্থিত ছিলেন। এবং শেষ পর্যন্ত যে তথ্যটি রয়েছে কিছুক্ষণ আগেই বিসিবি সভা শেষ হয়েছে বিকেল 3টায়। তার পরিকল্পনা নতুন যে সভাপতি ফারুক আহমেদ তার পরিকল্পনা আমরা জানতে পারবো তার কাছ থেকেই। জানছিলাম বিসিবির জরুরি সভার খবর। ছেলের জন্য নতুন ঘর করেছিলেন মা। আশা ছিল বিয়ে করিয়ে বউ আনবেন ঘরে। 24-এর গণযুদ্ধে সেই সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় তিনি। বোন মৌরিও যেন শোকে পাথর আদরের একমাত্র ভাইকে হারিয়ে। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন। ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। পুরো ঘর জুড়ে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে আবিরের নানা স্মৃতি। পুরো নাম আব্দুল্লাহ আল আবির। মাত্রই চাকুরি নিয়েছিল রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। 23 বছর বয়সে যখন চোখ জুড়ে আগামীর নানা স্বপ্ন, ঠিক তখনই ঘাতক বুলেট রক্তের কাফনে মুড়িয়ে দেয় তাকে। গত 20 জুলাই সকালে রাজধানী ঢাকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয় আবির। আমি আমার আবিরকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমার আবির ছাড়া আমার তো কিছুই নাই। আমার আবির একটা মায়ের একটা সন্তান, আমার আবির। বরিশালের গোরাচাঁদনা সড়কের সাজানো গোছানো ছোট্ট সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আবিরের মৃত্যুতে। আন্দোলনে যাওয়ার আগে বড় বোন মৌরির কাছে একটা পতাকা চেয়েছিল আবির, লাল সবুজের পতাকা।
সেই পতাকা দিতে না পারার আক্ষেপই যেন এখন কুড়ে কুড়ে খাচ্ছে ভাই হারানো বোনকে। আমি বলি কি, না ভাই, তুমি আমার একটা ভাই, তুমি যাইও না, তুমি তো আমার একটা ভাই, আমার বাবা মার একমাত্র সন্তান, তুমি ওখানে যাইও না ভাই। বলে আমি যাব না, তাহলে কে যাবে ওইখানে? আমার কাছে জিজ্ঞাসা করছে যে আমার বাসায় কি পতাকা আছে, তারপরে আমি বলছি যে না, আমার তো এরকম বড় পতাকা নাই। বলে আমার একটা পতাকা লাগবে। আবিরের মতো শত শহীদের রক্তে পাওয়া নতুন এই দেশটা বেড়ে উঠুক আবিরদের স্বপ্নে। আমরা যেন ভুলে না যাই সেই সব শহীদকে, যারা বুকের তাজা রক্ত ঢেলে বাঁচিয়ে দিয়ে গেছে আমাদের। সেটাই এখন চাওয়া বরিশালের সর্বস্তরের মানুষের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের 17টি ভাঙন অংশে ফের পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সাথে রাঙামাটি লংগদু উপজেলা ও দীঘিনালা সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মহালছড়িতে সেতু সংযোগ ভেঙে যাওয়ায় লেমুছড়ি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে। আসলে বন্যার কারণে আমরা গাড়ি চালাতে অনেক অসুবিধা হইতেছে, যাত্রী নিয়ে আসার অনেক সমস্যা, রাস্তাঘাট সব। বন্যার খবর জানাতে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী আবু তাহের। তাহের, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি চিত্রটি আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতি হচ্ছে। গত 4 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা, খাগড়াছড়ি জেলা শহর এবং দীঘিনালার বিভিন্ন উপজেলার কয়েকশো গ্রাম প্লাবিত হয়েছিল। এর মধ্যে 3000-এরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। গতকাল বিকেল থেকেই মূলত খাগড়াছড়ি জেলা শহরে পানি বাড়তে থাকে এবং রাত যত বাড়ে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় লোকজন পৌরসভা, জেলা প্রশাসন এবং পৌরসভার যে 12টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল সেখানে আশ্রয় নিয়েছিল। আমি খাগড়াছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্যানেল মেয়র শাহ আলমের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন, প্রায় 2000 পরিবারের মতো আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে। আমি কথা বলেছিলাম খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের সাথে। তিনি বলেছেন যে জেলার যে বন্যা আক্রান্ত লোকজনকে যেন নিরাপদে আশ্রয় নিতে পারে, এই জন্য জেলার 25টি উপজেলা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তিনি নিজে এবং ইউনোরা তদারকি করছেন এবং বন্যার পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি এবং খাগড়াছড়ির সাথে লংগদু এবং সাজেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লংগদু সড়কের চোংরাছড়ি এলাকায় এবং সাজেক সড়কের গঙ্গারাম এবং মাচালং এলাকায় পানি তলিয়ে গেছে। সেই কারণে মূলত এই দুটি সড়কের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর একটা বিষয় বলি, এইটি তৃতীয়বারের মতো বন্যা এবং এই জানছিলাম খাগড়াছড়িতে বন্যার খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।